কাঁটা ও ফুল ইয়াহিয়া সিনওয়ারের একমাত্র উপন্যাস। ২০০৪ সালে বীরসেবা কারাগারে বসে এর রচনা সমাপ্ত হয়। প্রচ্ছদে লেখা ছিল, কারাগারের সঙ্গীরা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে লেখাগুলো গোপনে কপি করেন এবং যে কোনো উপায়ে সবার কাছে পৌঁছে দেন। এভাবে তারা পিঁপড়ার মতো খেটে বইটি আলোর মুখে এনেছেন। উপন্যাসে তিনি ১৯৬৭ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে ২০০১ সাল পর্যন্ত ফিলিস্তিনের, বিশেষত গাজার দুর্দশাপীড়িত জনজীবন, স্বাধীনতার সংগ্রাম ও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বকে সত্যাশ্রিত ভাষায় তুলে ধরেছেন। ভূমিকায় লিখেছেন, এটা আমার নিজের গল্প না, অথবা অন্য কারো বলা কাহিনীও না, বরং এই গল্প সবার, ফিলিস্তিনি জনমানুষের। এর প্রতিটি ঘটনা সত্য। তবে লেখক ঘটনাগুলো নিজের স্মৃতির ওপর নির্ভর করে লেখেন, ফলে দিন তারিখ বর্ণনায় কোথাও অসঙ্গতি দেখা যাওয়া বিচিত্র নয়। বইটি প্রকাশিত হলে ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু সহ অনেক ভাষায় অনুদিত হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় বইটিকে লেখক ইয়াহিয়া সিনওয়ারের মনস্তত্ত্ব বোঝার প্রধান উপকরণ বলে গণ্য করা হয়। আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপলোড করছি বইটি অডিও বুক আকারে। আজকে পাঠ করে শোনাব ১০ম অধ্যায়, কারাগারে মুক্তির কর্মসূচি। মেহমুদ যখন মিশরে তার পড়াশোনা শেষ করে গাজায় ফিরে আসেন, পরের দিনই মিশর থেকে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসা আরেক ছাত্রকে তল্লাশি করে একটি চিঠি উদ্ধার করা হয়। সেই চিঠিতে মিশরে ফাতাহ আন্দোলনের জন্য সংগঠিত ফিলিস্তিনি যুবকদের নামের তালিকা ছিল। তালিকায় মেহমুদের নামও ছিল। এই ঘটনার পরপরই তাকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। গাজা কেন্দ্রীয় কারাগারের তদন্ত বিভাগের একটি কুখ্যাত অংশ ছিল মাসলাক, যার অর্থ কসাইখানা। এখানে বন্দীদের ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালানো হতো। এটি ছিল একটি দীর্ঘ, সংকীর্ণ ভবন, যার মাঝখানে ৪ মিটার চওড়া ও ২০ মিটার লম্বা একটি করিডর ছিল। করিডোরের দুই পাশে দরজাবন্ধ কক্ষ ছিল, যেখানে বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য ঢোকানো হতো। করিডোরে বন্দীদের মেঝেতে বসিয়ে বা দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখা হতো। তাদের মাথায় থাকত কাঁধ পর্যন্ত লম্বা মোটা কাপড়ের ব্যাগ, আর হাত পেছনে বাঁধা থাকত। সৈন্যরা তাদের চারপাশে ঘুরে বেড়াত, কখনো আঘাত করত, কখনো লাথি বা চড় মারত। যদি তারা দেখত বন্দী এক মুহূর্তের জন্য চেতনাহীন হয়েছে বা ঘুমিয়ে পড়েছে, সাথে সাথেই তার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিত। প্রায়ই বন্দীদের কাউকে পাশের কোনো কক্ষে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। সেখানে তার মাথা থেকে কাপড়ের ব্যাগ সরিয়ে তাকে তদন্তকারীদের সামনে দাঁড় করানো হতো। তদন্তকারীরা ভাঙা ভাঙা আরবিতে কথা বলত, অসংখ্য প্রশ্ন করত, আর একের পর এক লাথি, ঘুষি, চড় মারত। কখনো কখনো একজন কর্মকর্তা বন্ধুসুলভ আচরণ করত। সে বন্দীকে মারধরের হাত থেকে বাঁচিয়ে বলে, তোমরা তাকে ছেড়ে দাও, আমি তার সঙ্গে কথা বলবো। এরপর সে মিষ্টি ভাষায় বন্দীর সঙ্গে কথা বলে তাকে স্বীকারোক্তি দিতে রাজি করানোর চেষ্টা করে। বলে, এখন আর অস্বীকার করে লাভ নেই, সব জানা হয়ে গেছে। স্বীকার না করলে তারা আবার এসে তোমাকে মারবে। এভাবে নরম ভাষায় বোঝানোর চেষ্টা করত। মাঝে মাঝে তাকে সিগারেট বা এক কাপ চা দিত। যদি স্বীকারোক্তি আদায় করতে পারত, তাহলে লিখিত স্বীকারোক্তি চাওয়া হতো। কিন্তু যদি ব্যর্থ হতো, তাহলে আবারও নির্যাতনের রোলার নেমে আসত। বন্দীকে পিঠের ওপর চিৎ করে শুইয়ে ফেলা হতো, তার হাত পেছনে বাঁধা থাকত দুটি লোহার হাতকড়া দিয়ে, এবং তার মুখ ও মাথা থাকত কাপড়ের ব্যাগে ঢাকা। একজন তার বুকে বসে শ্বাসরোধ করার চেষ্টা করত, আরেকজন তার পেটে দাঁড়িয়ে থাকত, তৃতীয় জন তার পায়ের মাঝখানে চেয়ার রেখে বসে থাকত, এবং চতুর্থজন তার অন্ডকোষ চেপে ধরত। আরও দুইজন তার পা আটকে রাখত। যখন এই নির্যাতনের এক পর্যায়ে শেষ হতো, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন পর্ব শুরু হতো। বন্দীকে একটি টেবিলের ওপর ফেলে রেখে একই পদ্ধতিতে মারধর চালানো হতো। তার দুই হাত লোহার হাতকড়া দিয়ে পেছনে বাঁধা হতো, তারপর তাকে উঁচুতে ঝুলিয়ে রাখা হতো। এভাবে তার আঙুলের ডগাগুলো কেবল মাটিতে ছুঁই ছুঁই করত। তার পেটে ঘুষি মারা হতো, শরীরের বিভিন্ন অংশে লাথি মারা হতো, আর তার গায়ে ঠান্ডা পানি ঢালা হতো, অথবা বৈদ্যুতিক পাখা চালিয়ে তাকে জমিয়ে দেওয়া হতো। মেহমুদকে যখন গাজা কারাগারের মাসলাক নির্যাতন কেন্দ্রে নিয়ে আসা হয়, তখন তাকে এতটাই শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল যে তার শরীর দুর্বল হয়ে পড়ে। ৪০ দিন ধরে তিনি খুবই সামান্য ঘুমাতে পেরেছিলেন, অল্প খাবার খেয়েছিলেন, আর শরীরে কোনো পানি পর্যন্ত লাগেনি। তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তিনি নিজেকেও চিনতে পারছিলেন না। তারা এক পর্যায়ে তাকে সামান্য বিশ্রাম দেওয়ার জন্য একটি ছোট সেলে নামিয়ে দেয়। সেই সেল ছিল মাত্র ১.৫ মিটার চওড়া ও ২ মিটার লম্বা।
সেখানে মেহমুদ আরও ৫-৬ জন বন্দীর সঙ্গে ছিলেন, যারা সকলেই জিজ্ঞাসাবাদ এবং ঘুমের অভাবে এতটাই ক্লান্ত ছিল যে একে অপরের ওপর পড়ে যেত এবং গভীর ঘুমে ডুবে যেত। কারারক্ষীরা এসে তাদের আবার জাগিয়ে জিজ্ঞাসাবাদের জন্য টেনে নিয়ে যেত। কয়েক সপ্তাহ ধরে মেহমুদ তার কোনো সংগঠনের সাথে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন, কিন্তু এক পর্যায়ে তাকে সেই ছাত্রের পাওয়া তালিকার সামনে আনা হয় যেখানে তার নামসহ আরও কিছু নাম ছিল। তখন তাকে বলা হয় এই তালিকাটি মিশর থেকে এসেছে এবং তাদের কাজ হল গাজায় সংগঠনকে সক্রিয় করা। মেহমুদ বারবার অস্বীকার করে জানায় এটি মিথ্যা অভিযোগ এবং তার নামে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু তারা তার অস্বীকৃতিকে গুরুত্ব না দিয়ে পুরনো পদ্ধতিতে আবারও নির্যাতন চালাতে থাকে। নিরবিচ্ছিন্ন মারধর, শারীরিক ও মানসিক অত্যাচার। মেহমুদ বুঝতে পারল যে তারা তাকে সহজে ছেড়ে দেবে না। অবশেষে মেহমুদ স্বীকার করল যে মিশরে একজন তাকে ফাতাহ সংগঠনে অন্তর্ভুক্ত করেছিল এবং তাকে বলা হয়েছিল গাজায় ফিরে সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে। মেহমুদ ভেবেছিল একথা স্বীকার করার পর সবকিছু থেমে যাবে, কিন্তু জিজ্ঞাসাবাদ আরও তীব্র হয়। তাকে প্রশ্ন করা হয়, তুমি কি কোনো অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ পেয়েছ? তোমাকে কি ধরনের মিশন দেওয়া হয়েছে? কারা তোমার সঙ্গে সংগঠিত হয়েছে? তুমি কি অন্যদেরও সংগঠিত করেছ? তারা কারা? এই ধরনের হাজারো প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু মেহমুদ যখন সবকিছু অস্বীকার করল, তখন নতুন করে আরও কঠোর জিজ্ঞাসাবাদ শুরু হল। তখনই মেহমুদ বুঝতে পারল যে প্রথমবার স্বীকারোক্তি দিয়ে সে ভুল করেছে, কারণ যে কোনো অবস্থাতেই তাকে এই একই অত্যাচারের মধ্য দিয়ে যেতে হতো। এবার সে দৃঢ়ভাবে নিশ্চয় করল আর কোনো কিছু স্বীকার করবে না, যাতে তার শাস্তির মেয়াদ আরও দীর্ঘ না হয়। এভাবেই তাকে এবং অন্যান্য বন্দীকে দিনের পর দিন অত্যাচার করা হতে থাকল। বন্দীদের চিৎকার এবং তদন্তকারীদের গালিগালাজ ও মারধরের আওয়াজ সারাক্ষণ শোনা যেত। প্রায় ৪০ দিন পর তারা বুঝতে পারল মেহমুদের কাছ থেকে আর নতুন কোনো তথ্য পাওয়া যাবে না। এরপর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। কয়েক সপ্তাহ পরে তাকে সাধারণ বন্দীদের সেলে স্থানান্তরিত করা হলো। সেখানে পৌঁছে মেহমুদ কিছু কাপড়, কম্বল এবং প্লাস্টিকের ২টি প্লেট ও একটি চামচ পায়। সেলে গিয়ে সে প্রায় ২০ জন বন্দীকে দেখতে পায়, যাদের মধ্যে কয়েকজন তার শরণার্থী শিবিরের বাসিন্দা ছিল। তারা সবাই তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং একে একে নিজেদের পরিচয় দেয়। মেহমুদের মনের সবচেয়ে বড় উদ্বেগ ছিল আমাদের এবং তার মাকে দেখার সুযোগ পাওয়া এবং আমাদের জানানো যে সে এখনও বেঁচে আছে এবং ভালো আছে। তার প্রত্যাশা ছিল যেন তাকে দীর্ঘদিনের জন্য শান্তি না দেওয়া হয়, যেমনটা অনেকের ক্ষেত্রে হয় যারা একবার জেলে ঢোকে আর বেরোতে পারে না। প্রথম দিন থেকেই সে পরিবারের সঙ্গে দেখা করার ব্যাপারে জানতে চায়। তখন অন্য বন্দীরা তাকে জানায় যে গাজার বন্দীদের ক্ষেত্রে প্রতি মাসের প্রথম শুক্রবারে দেখা করার সুযোগ দেওয়া হয়। সে জানতে পারে তাকে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। আমাদের মা কিছু প্রতিবেশীর কাছে, বিশেষত আবদের কাছে জিজ্ঞাসা করেন যাদের ছেলেরাও বন্দী ছিল তারা কি খাবার এবং কাপড় নিতে পারবে কিনা এবং সেগুলো ভেতরে দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা। তাকে নেতিবাচক উত্তর দেওয়া হয়। এরপর মা জানতে পারেন যে প্রতি ৩ জনের মধ্যে বড়দের ভাগ করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই রাতে আমরা অনেক আলোচনা করলাম কারা মেহমুদকে দেখতে যাবে। মা অবশেষে সিদ্ধান্ত নিলেন আমি, ফাতিমা এবং মরিয়ম তার সঙ্গে যাব। হাসান এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু মা তাকে বোঝালেন যে এটা প্রথম ভিজিট এবং পরিস্থিতি বোঝার জন্য আমরা যাচ্ছি, তারপর ভবিষ্যতে দেখা যাবে। অবশেষে হাসান অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দেয়। শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা সারায়া ভবনের পাশে সাইড গেটে গাজা কেন্দ্রীয় কারাগারের সামনে দাঁড়াই। আমরা খুব ভোরে পৌঁছেছিলাম, কিন্তু তবুও সেখানে শত শত পরিবার অপেক্ষা করছিল। গেটের পাশে লোহার পাইপ দিয়ে তৈরি একটি বাধা ছিল, যা লাইনে দাঁড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল। আমরা সবাই সেখানে অপেক্ষা করছিলাম। হঠাৎ দরজা খোলা হলো এবং একজন প্রহরী বেরিয়ে আসল। তার হাতে একটি রেজিস্ট্রেশন বই ছিল এবং সে বন্দীদের নাম ডাকা শুরু করল। প্রতিবার কোনো বন্দির নাম ডাকা হলে তার পরিবারের সদস্যরা উঠে দাঁড়িয়ে বলতেন জি, এবং তারা লোহার ব্যারিকেডের শুরুতে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াতেন। যখন ৩০টি নাম ডাকা শেষ হতো এবং নামধারীরা সারিতে দাঁড়াত, তখন তাদের ভেতরে প্রবেশ করানো হতো। এরপর পুরুষদের নারীদের থেকে আলাদা করে তল্লাশি করত। তল্লাশি শেষে সবাই আবার একত্রিত হয়ে সাক্ষাৎ করার জন্য ভেতরে যেতেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যতক্ষণ না পঞ্চম গ্রুপে মেহমুদের নাম ডাকা হলো। আমরা উঠে দাঁড়ালাম, জি বললাম, এবং সারিতে দাঁড়ালাম। তারপর আমাদের ভেতরে ঢোকানো হলো। আমাদের সঙ্গে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল না, তাই আমরা নারী তল্লাশি কক্ষে গেলাম। সেখানে মহিলা প্রহরীরা মা, বোনেদের এবং আমাকে তল্লাশি করল। তারপর আমাদের একটি মাঠে নিয়ে গেল, যেখানে অন্যদের তল্লাশি শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম।
আমরা দেখলাম আমাদের আগের গ্রুপটি ভিজিট শেষ করে বেরিয়ে এলো। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো একটি লম্বা, অল্প আলোয় ভরা করিডোর দিয়ে। করিডোরটি ভিজিটের অংশে গিয়ে শেষ হয়। সেখানে একটি সিমেন্টের দেওয়াল ছিল, যেটাতে লোহার জালের ঢাকনা সহ ছোট ছোট ফাঁক ছিল, যা আমাদের বন্দীদের থেকে আলাদা করছিল। প্রথমে ছোটরা দৌড়ে ঢুকল, আর বড়রা ধীরে ধীরে হাঁটতে লাগল। আমি ছোটদের সঙ্গে দৌড়ালাম এবং আমরা সবাই যার যার বাবা বা ভাইকে খুঁজতে থাকলাম। দেখলাম মেহমুদ একটি জানালার পেছনে বসে আছে। আমি চিৎকার করে উঠলাম, মা, এখানে মেহমুদ! মা, এখানে মেহমুদ! মা আমার চিৎকার শুনতে পাননি, কিন্তু আমাকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এবং আমার বোনেরা ফাতিমা ও মরিয়ন এগিয়ে আসেন। আমার মা একের পর এক হাজারো প্রশ্নে মেহমুদকে ভরিয়ে দেন। তোমার অবস্থা কেমন? তোমার শরীর ভালো? তারা কি তোমাকে মেরেছে? তারা কি তোমাকে খাবার দিয়েছে? তোমার শরীর কেমন আছে? তারা কি তোমার পা বা হাত অচল করে দিয়েছে? প্রশ্নগুলো যেন থামতেই চায় না। কোনো উত্তর শোনার অপেক্ষা না করেই মা একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, আর তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরছিল। মেহমুদ তাকে সান্ত্বনা দিতে চাইছিলেন। হাত দিয়ে ইশারা করে বলছিলেন, মা, সব ভালোই আছে। আমি ভালো আছি, দেখো, আমি তোমার সামনে আছি। আমার শরীর ভালো, পা ভালো, আমি সম্পূর্ণ সুস্থ। তুমি কেমন আছো? আমার ভাইবোনরা কেমন আছে? এরপর তিনি ফাতিমা ও মরিয়মের দিকে তাকিয়ে জানতে চাইলেন, ফাতিমা, তুমি কেমন আছো? মরিয়ম, তোমার কি খবর? ফাতিমা তার চোখের জল মুছে বলল, ভালো আছি ভাইয়া, ভালো আছি। আর মরিয়ম উত্তর দিল, আলহামদুলিল্লাহ। আমার মা এবার মেহমুদের মামলার বিষয়ে জানতে চাইলেন এবং আদালতের ব্যাপারে প্রশ্ন করলেন। মেহমুদ জানালেন যে মামলাটি তেমন গুরুতর নয় এবং ইনশাআল্লাহ শাস্তি ১ বছর বা ১.৫ বছরের বেশি হবে না। এই কথা শুনে মা এতটাই আঘাত পেলেন যে মনে হলো তার প্রাণটাই বেরিয়ে যাবে। তিনি বললেন, ১ বছর বা ১.৫ বছর, হায় আল্লাহ! তখন মেহমুদ তাকে সান্ত্বনা দিতে চাইলেন এবং সান্ত্বনা দিতে লাগলেন। তাকে জানালেন যে তিনি তার জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। এ সময় আমাদের পেছনে দাঁড়ানো কারারক্ষীরা এবং তাদের পেছনে থাকা অন্য কারারক্ষীরা হাততালি দিতে শুরু করল এবং চিৎকার করে উঠল, সাক্ষাৎ শেষ, সাক্ষাৎ শেষ। আমরা আরেকবার শুধু শুভেচ্ছা বিনিময় করতে পারলাম। তারপরই কারারক্ষীরা মেহমুদ সহ অন্যান্য বন্দীকে ধরে নিয়ে যেতে শুরু করল, আর আমাদের পরিবারকেও বাইরে বের করে দেওয়া হলো। এই সাক্ষাতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আমি মেহমুদকে দেখতে পেরেছি। তিনি আমার খবর জানতে চেয়েছেন, আমিও তার অবস্থা জিজ্ঞাসা করেছি। যখন মাকে বিদায় বলছিলেন, তখনও আমাকে মনে রেখে বলেছিলেন, বিদায়, আহমেদ। পুরো সাক্ষাতের সময় মা প্রশ্ন করছিলেন আর মেহমুদ তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। মামলার ব্যাপারে কথা বলছিলেন আর শাস্তির কথা বলছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই সাক্ষাতের পর আমরা অনুভব করলাম যে মায়ের মানসিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকেন। মেহমুদকে গাজার কারাগারের বি-৪ বিভাগে রাখা হয়েছিল। এই বিভাগটি ৮টি কক্ষ নিয়ে গঠিত, যেগুলোর দরজা ৩ মিটার চওড়া একটি লম্বা করিডরে খোলে। প্রতিটি কক্ষের আকার ১৫ থেকে ২৫ বর্গমিটারের মধ্যে হয় এবং সেখানে কয়েকটি ছোট জানালা এবং একটি লোহার শিকের দরজা থাকে। প্রতিটি কক্ষেও একটি টয়লেট থাকে। বন্দীরা সাধারণত মেঝেতে কম্বল বিছিয়ে পাশাপাশি শুয়ে থাকে, কারণ কক্ষে এত কম জায়গা থাকে যে কেউই পিঠের উপর শুতে পারে না। তারা কেবল পাশ ফিরে শয়। যদি কেউ ঘুরতে চায়, তবে তাকে উঠে দাঁড়াতে হয় এবং অন্য পাশ ফিরে শুতে হয়। টয়লেটে যেতে হলে শুয়ে থাকা অন্য বন্দীদের ওপর দিয়ে যেতে হয়। ফিরে এসে দেখা যায় যে তার জায়গা দখল হয়ে গেছে, কারণ অন্যরা সেখানে সরে গিয়েছে। কারারক্ষীরা বন্দীদের একত্রে বাইরে নিয়ে যায়, যাকে বলা হয় ফোরাহ। এটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা একটি আঙিনা, যার ছাদ কাঁটাতারে ঢাকা। বন্দীরা আঙিনায় হাত পেছনে রেখে মাথা নিচু করে প্রবেশ করে। কারারক্ষীরা লাঠি হাতে মাঝখানে দাঁড়িয়ে থাকে আর বন্দীরা বৃত্তাকারে ঘুরতে থাকে। যদি কেউ কথা বলে বা পিছিয়ে যায়, তখন সে লাঠি, চড়, লাথি খায়। ১ ঘণ্টা বা কিছু কম সময় এভাবে কাটে। তারপর তাদের আবার কক্ষে ফিরিয়ে নেওয়া হয়। বন্দীদের দিনে দুবার গণনা হয়। দুপুরে তাদের রুটি ও সবজির স্যুপ দেওয়া হয়। স্যুপে গাজর, আলু থাকে। কখনো কখনো তা শুধু লবণযুক্ত গরম পানি। দুপুরের খাবারের পর বন্দীরা দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে, আর ক্লান্তিতে চোখ ভারী হয়ে আসে। কারারক্ষীরা করিডোরে হাঁটতে থাকে। ঘুমানো নিষিদ্ধ। যদি কেউ ঘুমিয়ে পড়ে, তারা চিৎকার করে তাকে জাগিয়ে দেয়। সময় খুব ধীরে কাটে। রাতের খাবারের পর গণনা হয়,
তারপর কারারক্ষীরা আলো নিভিয়ে দেয়। বন্দীরা সারিবদ্ধভাবে শুয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তবে কারারক্ষীদের হাঁটার আওয়াজ যেন রাতেও তাদের ঘুমাতে দিতে চায় না, কারণ সে প্রতিনিয়ত ঘরগুলো পর্যবেক্ষণ করতে থাকে। বৃহস্পতিবার বন্দীদের ৪ জন করে বাথরুমে নিয়ে যাওয়া হয়, যা বিভাগের এক প্রান্তে অবস্থিত। প্রত্যেকের কাছে সপ্তাহে মাত্র ৫ মিনিট সময় থাকে গোসলের জন্য। পানি বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, আর নিম্নমানের বিভাগের ১/৪ বন্দীর জন্য যথেষ্ট নয়। গোসল শেষে কারারক্ষী প্রতিটি কক্ষের জন্য একটি করে শেভিং রেড দেয়, যা দিয়ে সবাইকে দাড়ি কামাতে হয়। শুক্রবার হল বন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের দিন। প্রতিটি এলাকার বন্দীদের জন্য এক এক শুক্রবার নির্ধারিত থাকে। এক শুক্রবার সকালে যাদের সাক্ষাতের দিন ছিল তারা প্রস্তুতি নেয় এবং দেওয়ালে লাগানো লাউডস্পিকারের ঘোষণার অপেক্ষা করে, যা পর্যায়ক্রমে দর্শনার্থীদের নাম ঘোষণা করে। যাদের নাম ডাকা হয় তারা কারারক্ষীদের নির্দেশে কক্ষ থেকে বেরিয়ে আসে। তাদের প্রতিটি বিভাগের অপেক্ষাকক্ষে জড়ো করা হয় এবং একে একে তল্লাশি করা হয়। এরপর তাদের সাক্ষাতের অংশে নিয়ে যাওয়া হয়, যেখানে আবারও তাদের তল্লাশি করা হয়। সাক্ষাৎ শেষে তারা ফিরে আসে, আর সহবন্দীরা তাদের অভিনন্দন জানায়, আর তারা জবাবে বলে, আল্লাহ তোমার ওপর বরকত দিক, তোমারও এমন দিন আসুক। এই নির্মম ও কঠিন বাস্তবতার মধ্যে মাহমুদ গাজার কারাগারে দিন কাটাতে শুরু করে। সেখানে বিভিন্ন এলাকার শত শত বন্দীকে অত্যন্ত কষ্টের মধ্যে রাখা হয়েছিল। কারাগার কর্তৃপক্ষ কোনো ধরনের সংগঠিত সামাজিক জীবন বা মানবাধিকার চর্চা অনুমোদন করত না। এমনকি বন্দীরা জেনেভা কনভেনশনের অধিকার থেকেও বঞ্চিত ছিল। যারা প্রতিবাদ করার চেষ্টা করত তারা অকল্পনীয় নির্যাতনের শিকার হতো। একদিন কারারক্ষীরা এসে মাহমুদ সহ অন্যান্য বন্দীকে জানায় যে তাদের আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কয়েক মিনিটের মধ্যেই তাদের কক্ষ থেকে বের করে আনা হয়। কঠোর তল্লাশি চালানো হয়। হাত পেছনে লোহার হাতকড়া দিয়ে বাঁধা হয় এবং পায়েও শৃঙ্খল পরানো হয়। এরপর তাদের টেনে হিঁচড়ে সামরিক আদালতে নিয়ে যাওয়া হয়, যা কারাগারের অন্য প্রান্তে অবস্থিত। সেখানে তাদের একটি অপেক্ষা কক্ষে রাখা হয় এবং একে একে আদালত কক্ষে প্রবেশ করানো হয়, যেখানে অভিযোগের কাঠাগড়ায় তাদের পাহারা দিচ্ছিল সৈন্যরা। আদালত কক্ষের কেন্দ্রে একটি বড় টেবিল থাকে, যার পেছনে ৩টি চেয়ার এবং ইসরায়েলের পতাকা ঝুলে থাকে। কিছুক্ষণ পর সামরিক অফিসাররা বিচারক হিসেবে প্রবেশ করে। একজন সৈন্য চিৎকার করে উঠে দাঁড়াতে নির্দেশ দেয় এবং আদালতে উপস্থিত সবাইকে দাঁড়াতে হয়, এমনকি বন্দীদের পরিবারকেও, যাদের দিকে সৈন্যদের বন্দুক তাক করা থাকে। এরপর বিচার শুরু হয়, যেখানে আইনজীবীর ভূমিকা প্রায় শূন্যের কাছাকাছি থাকে। মাহমুদ অসংখ্য সৈন্যের ভিড়ের মধ্য থেকে মায়ের, মামার আর ভাই হাসানের দিকে নজর দেয়, যারা পরিবারের অন্য সদস্যদের সাথে বসেছিল। সে তাদের আশ্বস্ত করার জন্য মুখে হাসি আনার চেষ্টা করল, কিন্তু মা সেই হাসির প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি। তার মুখে ফুটে ওঠে এক ধরনের বিষণ্ণ, ম্লান হাসি, যা উদ্বেগ ও আশঙ্কা লুকাতে ব্যর্থ হয়। একটি করে আদালতের সেশন শেষ হয়, কিন্তু কোনো সিদ্ধান্ত আসে না। প্রতিবার বন্দীদের কারাগারে ফিরিয়ে আনা হয়, আর সহবন্দীরা উদ্বিগ্নভাবে জানতে চায় কি ঘটেছে। কেউ শাস্তির রায় পেলে তাকে সান্ত্বনা দেওয়া হয়, বলা হয় মুক্তি শীঘ্রই আসছে, আর কারাগার আমাদের মনোবল ভাঙতে পারবে না। কারাগারের জীবন এতটাই কঠিন ছিল যে সেখানে বেঁচে থাকা ছিল প্রায় অসম্ভব। কারারক্ষীরা যে কোনো ধরনের প্রশ্ন বা প্রতিবাদের উত্তরে অমানবিক নির্যাতন করত। কেউ যদি খাবারের মান নিয়ে প্রশ্ন করত, এই খাবার কি মানুষের জন্য উপযুক্ত, বা এটা কি ২০ জনের জন্য যথেষ্ট, তাহলে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হতো। অনেক সময় কারারক্ষীরা হাত ভেঙে দিত, কারণ কেউ ভুল করে অন্য ঘরের দিকে তাকিয়েছিল। কেউ যদি টয়লেটের দিকে যাওয়ার সময় কোনো বন্দীর দিকে তাকায়, তাকেও নির্যাতনের শিকার হতে হতো। এ ধরনের অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির উপায় খুঁজতে মাহমুদ সহ ৩-৪ জন বন্দী বসে চুপি চুপি আলোচনা করে। তারা জানত যে হিংসা তাদের পক্ষে কাজ করবে না, কারণ তাদের হাতে কিছুই নেই, আর কারারক্ষীদের হাতে লাঠি, হেলমেট, টিয়ার গ্যাস ও কঠোর দমননীতির সব অস্ত্র মজুদ ছিল। তারা অবশেষে সিদ্ধান্তে পৌঁছায় যে এই কঠোর বাস্তবতার অবসান ঘটানোর একমাত্র উপায় হল অনির্দিষ্টকালীন অনশন। অনশন শুরু হলে এটি ইচ্ছাশক্তির লড়াইয়ে পরিণত হবে, যা শাসকদের অহংকারকে চূর্ণ করবে এবং বন্দীদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করতে বাধ্য করবে। সিদ্ধান্ত নেওয়া হল এবং অনশন ধর্মঘটের সমন্বয় করা হল। বন্দীদের মধ্যে একজন, যাকে খাবার বিতরণের সময় বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতো, তাকে বলা হল
কারারক্ষীদের কাছ থেকে একটি কলম চুরি করতে এবং কিছু কাগজ জোগাড় করতে। অনেকবার চেষ্টা করার পর সে অবশেষে সফল হল। কলম ও কাগজগুলো সে কয়েকদিন ধরে ঘরের এমন এক কোণে লুকিয়ে রাখল যা কারারক্ষীদের চোখে পড়ার সম্ভাবনা কম। এরপর সেই লুকানো স্থানে বসে তারা অন্যান্য বিভাগের বন্দীদের উদ্দেশ্যে চিঠি লিখতে ব্যবস্থা করল, যাতে অনশন ধর্মঘটটি একসঙ্গে শুরু করা যায়। তাদের পরিকল্পনা ছিল প্রতিটি বিভাগে একই সময় অনশন শুরু হবে। সাক্ষাতের দিনে কিছু বন্দী চিঠিগুলো নিজেদের সঙ্গে নিয়ে তল্লাশি পার করে। চিঠিগুলো প্লাস্টিকে মুড়ে এমনভাবে লুকানো ছিল যা মুখের ভিতরে রাখা সহজ হয়। বন্দীরা যখন অপেক্ষা কক্ষে যায় তখন তারা চিঠিগুলো অন্য বিভাগের যুবকদের মধ্যে বিতরণ করে। প্রত্যেকে চিঠিটি মুখে লুকিয়ে রাখে এবং অত্যন্ত সতর্কতার সাথে একে অপরের সাথে বিনিময় করে। যদি কেউ কারারক্ষীর গতিবিধি টের পায় বা কারারক্ষী কাছে আসে, তখন সংকেত দেওয়ার জন্য কাশি দেওয়া বা পায়ে মাটি চাপড়ানোর শব্দ করা হতো, যাতে দ্রুত চিঠি লুকিয়ে ফেলা যায়। যখন ঘরটি নিরাপদ মনে হতো তখন চিঠিগুলো আবার বের করে পড়া হতো এবং পরবর্তী খাবারের সময় চিঠিগুলো বিনিময় করা হতো। এভাবে 2 সপ্তাহের মধ্যে সব বন্দী অনশন ধর্মঘটের বিষয়ে জেনে যায় এবং প্রস্তুতি নিতে থাকে। রবিবার সকালে গণনার পর এবং খাবার আসার সময় কারারক্ষীরা সেই বন্দীকে খাবার বিতরণের জন্য বাইরে বের করে আনে, যিনি সাধারণত খাবার বিতরণ করতেন। সে প্রথম কক্ষের দরজায় গিয়ে বলল, "খাও যুবকরা।" কিন্তু ভিতর থেকে জবাব আসে, "আমরা খাব না, আমরা অনশনে আছি।" কারারক্ষী হতবম্ব হয়ে তার সহকর্মীকে ডাকে এবং বিষয়টি দায়িত্বশীলদের জানায়। এরপর পরবর্তী কক্ষে গিয়ে বলল, "খাও যুবকরা।" কিন্তু সেখানেও একই উত্তর শোনা যায়, "আমরা খাব না, আমরা অনশনে আছি।" এভাবে তৃতীয়, চতুর্থ এবং একে একে সব কক্ষেই একইভাবে অনশন শুরু হল। কারারক্ষীরা অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠে এবং কারাগারের পরিচালক এবং তার কর্মচারীরা লাঠি, ঢাল এবং টিয়ার গ্যাস সহ একটি বিশাল দল নিয়ে ছুটে আসে। পরিচালক চিৎকার করে বলে, "দরজা খোলো।" প্রথম কক্ষের দরজা খোলার পর পরিচালক আবার চিৎকার করে বলে, "খাবার নাও।" বন্দীরা খাবার নিয়ে এলো এবং একে একে প্রত্যেককে জিজ্ঞাসা করতে থাকে, "তুমি কি খাবার নেবে?" কিন্তু প্রত্যেকে একই উত্তর দিল, "না।" দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বন্দী সবার উত্তরই একই ছিল। পরিচালক এরপর বিভিন্ন কক্ষে গিয়ে বন্দীদের জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউই খাবার নিতে রাজি হয়নি। তারা শুধু পানি ও সামান্য লবণ খেয়ে বেঁচেছিল। দুপুরের খাবার এবং রাতের খাবারও কেউ নেয়নি। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন পার হয়ে গেল। একটি সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও কেউ খাবার গ্রহণ করেনি। বন্দীদের শরীর ক্রমশ দুর্বল হয়ে গেল। তাদের দেহ ক্ষীণ হয়ে পড়ল এবং চোখ গর্তে ঢুকে গেল। প্রতিদিন অথবা কয়েকদিন পর পর কারাগারের পরিচালক অথবা অন্য কোনো কর্মকর্তা এসে খোঁজ নিতেন যে কেউ ভেঙে পড়েছে কিনা অথবা খাবার নিতে প্রস্তুত হয়েছে কিনা, কিন্তু কোনো ফলাফল আসছিল না। বন্দীরা দৃঢ় প্রতিজ্ঞ ছিল এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য। বিষয়টি উচ্চ পর্যায়ের কাছে পৌঁছানো হল এবং বোঝা গেল বন্দীদের এমন অবস্থায় মরতে দেওয়া সম্ভব নয়, কারণ এটি আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের জন্য বড় সমস্যার সৃষ্টি করতে পারে। বন্দীদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল, যা ফিলিস্তিনিদের বীরত্বপূর্ণ মনোবল এবং দৃঢ় সংকল্পকে জোরালোভাবে তুলে ধরছিল। অবশেষে কারাগার কর্তৃপক্ষ আলোচনা শুরু করতে বাধ্য হয়। মেহমুদ সালেহ, হাসান থাবাত এবং আব্দুল আজিজ শাহুকে কারাগারের পরিচালকের অফিসে ডাকা হয়। টেবিলের ওপরে সুস্বাদু খাবার সাজানো ছিল, কিন্তু তারা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। তারা জানালো, "আমরা আমাদের সঙ্গীদের মতোই অনশন করছি। যদি আমাদের দাবি পূরণ হয় তবে আমরা সবার শেষে খাবার গ্রহণ করব।" পরিচালক জানতে চাইলেন তাদের দাবিগুলো কি। তারা স্পষ্ট করে জানালো, শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, কক্ষে বসার স্বাধীনতা দিতে হবে, দিনের বেলায় ঘুমানোর অনুমতি দিতে হবে, আঙিনায় হাঁটাচলার স্বাধীনতা দিতে হবে, গদি সরবরাহ করতে হবে, খাবারের মান উন্নত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বাড়াতে হবে, গোসলের সময়সীমা বাড়িয়ে সপ্তাহে 2 বার করতে হবে এবং নোটবুক, কলম ও বই ব্যবহারের অনুমতি দিতে হবে। পরিচালক তাদের দাবিগুলো লিখে রাখলেন এবং পরবর্তীতে সেগুলোর উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। 3 জন বন্দী কষ্ট করে উঠে দাঁড়ালেন এবং কারারক্ষীদের সাথে চলে গেলেন, যাদের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। তারা প্রতিদিনই এই বন্দীদের দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং মৃত্যুর মুখোমুখি হয়ে সাহসের সঙ্গে লড়াই করার দৃঢ়তা দেখে অভিভূত হচ্ছিলেন। 2 দিন পর কমিটিকে আবার ডাকা হয় এবং পরিচালক তাদের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেন। কিছু দাবি মঞ্জুর করা হয়, কিন্তু কিছু দাবি প্রত্যাখ্যান করা হয়।
কমিটির সদস্যরা প্রস্থানের উদ্দেশ্যে উঠে দাঁড়ান এবং জানান যে এটা যথেষ্ট নয়, অনশন চলবে। পরিচালক এবং তার কর্মকর্তারা তাদের বসিয়ে রেখে অন্য দাবিগুলো নিয়ে আলোচনা করতে চাইলেন, কিন্তু কমিটি তা প্রত্যাখ্যান করে সোজাসাপটা জানায়, আমাদের সব দাবিতে সম্পূর্ণ সাড়া দিতে হবে। পরের দিন কমিটিকে আবার ডাকা হলো এবং জানানো হলো তাদের বেশিরভাগ দাবি মঞ্জুর করা হয়েছে। কমিটি প্রাথমিকভাবে অনশন বন্ধ করতে সম্মতি জানালো, তবে তারা বন্দীদের মতামত নেওয়ার জন্য প্রতিটি বিভাগের মধ্যে ঘুরে বেড়ানোর অনুমতি চায়। এই অনুরোধ প্রথম প্রত্যাখ্যান করা হলো, ফলে কমিটি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বেরিয়ে আসে। কয়েক ঘণ্টা পর তাদের আবার ডাকা হয় এবং বলা হয় একজন কর্মকর্তার সাথে থেকে তারা বিভাগগুলোতে ঘুরে বেড়াতে পারবে। এরপর কমিটির সদস্যরা একে একে প্রতিটি কক্ষে প্রবেশ করে, বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করে এবং অনশন আন্দোলনের ফলাফল সম্পর্কে জানায়। তারা বন্দীদের কাছ থেকে অনশন বন্ধের বিষয়ে সম্মতি নেয় এবং পুরো কারাগারে তাদের সফর সম্পন্ন করে। এ সময় কর্মকর্তারা নিশ্চিত হন যে অনশন শেষ হচ্ছে এবং বন্দীরা খাবার গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে প্রথম ৩ দিনের জন্য তাদের কেবল তরল খাবার গ্রহণ করতে হবে, এরপর ধীরে ধীরে কঠিন খাবার দেওয়া হবে, কারণ দীর্ঘদিনের অনশনের ফলে পেট ও অস্ত্র সাধারণ খাবারের জন্য প্রস্তুত নয়। এগুলো ধীরে ধীরে পুনরায় সক্রিয় করতে হবে। এমনই বন্দীদের মধ্যকার একজন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন। প্রথম খাবার গ্রহণের পর প্রতিটি কক্ষে বন্দীরা একত্রে সমাবেশ করল। বি বিভাগের ৭ নম্বর কক্ষে মেহমুদ এই সমাবেশে বক্তব্য রাখল। সে বন্দীদের অর্জিত বিজয়ের কথা বলল এবং উল্লেখ করল, যখন মানুষের মধ্যে দৃঢ় সংকল্প এবং মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে তখন কিছুই তাদের রুখতে পারে না। বিজয় আমাদের সাথেই থাকবে। মেহমুদ আরও বলল, ফিলিস্তিনি বিপ্লবও এই একই দৃঢ় সংকল্প এবং প্রস্তুতির ওপর ভিত্তি করেই শুরু হয়েছিল। সে ঘোষণা করল, ফাতাহ আন্দোলনের একটি স্লোগান ছিল, নিজের ভূমি তার জনগণ ছাড়া কেউ মুক্ত করতে পারে না। যেমন আমাদের পূর্বপুরুষরা বলতেন, নিজের জমি নিজের গরু ছাড়া কেউ চাষ করতে পারে না। কারারক্ষীরা লাঠি হাতে উপস্থিত ছিল না। প্রত্যেক বন্দী নিজের মতো করে যাক। পরের দিন বন্দীরা ফোড়া আঙিনায় বের হল, কিন্তু এবার ইচ্ছে করছিল। কেউ হাঁটছিল, কেউ বসেছিল, ২-৩ জন মিলে কথা বলছিল, কিন্তু কেউ এতে বাধা দেয়নি। একজন কারারক্ষী ছাদের ওপর দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, তবে কোনো হস্তক্ষেপ করছিল না। এরপর থেকে কারাগারের ভেতরে সাংস্কৃতিক, ধর্মীয় এবং শিক্ষামূলক সমাবেশগুলো সাধারণ ব্যাপার হয়ে উঠল। একটি কক্ষে কেউ ফিলিস্তিনের ইতিহাস নিয়ে আলোচনা করত, অন্য কক্ষে পলিটিক্যাল সমাবেশ হতো, যেখানে সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ চলত, তৃতীয় কক্ষে ফাতাহ আন্দোলনের মূলনীতি, স্লোগান এবং লক্ষ্য নিয়ে আলোচনা হতো, আর চতুর্থ কক্ষে সামাজিকতান্ত্রিক চিন্তাধারা এবং মার্ক্সবাদী দর্শনের ওপর আলোচনা চলত। ধীরে ধীরে কারাগারটি এক ধরনের উন্নত স্কুলে রূপান্তরিত হল, যেখানে জ্ঞানী বন্দীরা অন্যদের শিক্ষা দেয় আর অনভিজ্ঞরা পলিটিক্যাল আলোচনা এবং বিতর্কের মাধ্যমে প্রশিক্ষিত হতে থাকে। বন্দীদের মধ্যে রাজনৈতিক এবং আদর্শগত দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে বিকশিত হওয়ার পথ পায়। এতে ৩টি বড় গোষ্ঠী গড়ে ওঠে। একদিকে লেনিনপন্থী ভাবধারার পপুলার লিবারেশন ফোর্সের সমর্থকরা, অন্যদিকে ফাতাহ আন্দোলনের জাতীয়তাবাদী সমর্থকরা এবং তৃতীয় গোষ্ঠী হল মার্ক্সবাদী বামপন্থী পপুলার ফ্রন্টের সমর্থকরা। এখানেই শেষ হল ১০ম অধ্যায়, কারাগারে মুক্তির পরিকল্পনা।